দোষ শুধু তোর কারণে আমার এই সুখের সংসারে অশান্তিরা হচ্ছে। ফকিনীর বাচ্চা তোরে আজকে আমি আম্মা হাই 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 আল্লাহ, এই হাই রে হাড়ি দুটা দিলে শেষ করে এই 5 মিনিট আগে এত বড় এক গামলা পান্তা ভাত যে খাইলি, এই জায়গাতে পেটে ঢুকালি, আর এখন হাড়ি দুটা ফেলে দিবি। আমার সংসারটা তুই এইভাবে দিলে দিলে শেষ করতেছি। মা, আমি তো প্রবাসে চলে যাচ্ছি। তুমি তো জানো সূচনার পৃথিবীতে কেউ নাই, তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। ও তো ইয়েতিম, ওর বাবা মা পৃথিবীতে কেউ নেই। এখন তুমি ওর মা আর তুমি ওর বাবা। সোহেল রে, তুই শুধু শুধু চিন্তা করছিস। আরে সূচনা তো আমার নিজের পেটের মেয়ের মতো, তুই ওকে নিয়ে এত চিন্তা করছিস কেন? তুই প্রবাসে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঘুমাবি, তোর মতো করে তুই থাকবি, আমাদের জন্য কোনো চিন্তা করবি না। সূচনার আমি খুব ভালোই রাখবো, আর তাছাড়া তোর বাবা তো আছেই। আচ্ছা মা। আর মা, তুমিও কিন্তু নিজের খেয়াল রাখো, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর আমি চলে যাচ্ছি, এই টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করো না। আরে আমার সোনার ছেলে, তুই সব সময় নিজের প্রতি খেয়াল রাখবি। আচ্ছা মা। বাজান রে, দেরি হয়ে যাচ্ছে তো, গাড়ি ঘোড়ার ব্যাপার, আর গাড়ি ফেল করে ফেলবি তো। আচ্ছা তুমি ব্যাগটা নিয়ে আগাও, যাচ্ছে যাও। আচ্ছা তুই আয় তাহলে। আচ্ছা বাবা। সূচনা, আমি তো চলে যাচ্ছি, আর আমার যাওয়ার সময় তুমি কান্না করো না, আমার কিন্তু ভালো লাগবে না। শোনো না, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি তো দূর প্রবাসে থাকবা, ওইখানে তোমাকে দেখার মতো কেউ থাকবে না। ঠিকভাবে খাওয়া দাওয়া করো, আর নিজের যত্ন নিও, আর পারলে প্রতিদিন একটু খোঁজ খবর নিও। আমি আমার খেয়াল রাখবো, তুমি নিজের যত্ন নিও, আর আমার মা বাবাকে দেখে রাখো। আমার মাকে নিজের মা ভাবে, আর কোনো কিছু প্রয়োজন হলে বাবাকে বলো, বাবা সব কিছু তোমাকে এনে দিবে। এখন আর কান্না করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আর কান্নাকাটি করব না, আর তোমার মাকে নিজের মায়ের মতো দেখব। তুমি যা বলতেছো সব কিছু আমি অক্ষরে অক্ষরে পালন করব। দেখো দেরি হয়ে যাচ্ছে, এখন তুমি যাও। আর হ্যাঁ, পৌঁছায় একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছায় ফোন দেবো। ভালো থেকো। এই ফকিন্নির বাচ্চা, তুই কি মনে করছিস আমার একটা মাত্র ছেলেকে প্রবাসে পাঠিয়ে তোকে আমি দুধে মাছে রাখবো? তোর কারণে, শুধু তোর কারণে আজকে আমার একটা সন্তানকে আমি প্রবাসে পাঠাইছি। তোর মতো ফকিন্নি আমার বাড়ির ঘরের বউ হয়ে আসে, হ্যাঁ? এ তোকে কোন দিক দিয়ে যায় আমার সোহেলের সাথে? আমার লেলা বলে একটা ছেলে পেয়ে একেবারে গলায় মালা হয়ে ঝুলে পড়ছিস। শোন, তুই যা ভাবছিস তা কোনোদিনও হবে না। আমি যদি এই বাড়িতে থাকি, বাইসা থাকি, তোরে তো আমি এই বাড়ির ভাত খেতে দেবো না। আর তোর জন্য আমার ছেলেকে আজ প্রবাসে পাঠাইছি। আরে আমার নারী সিরা ধন, ওকে একবেলা না দেখলে আমার পেটের ভাত চাউল হয়ে যায়। তোর শুধু তোর কারণে আমার এই সুখের সংসারে অশান্তিরা হচ্ছে। ফকিন্নির বাচ্চা তোরে আজকে আমি আম্মা দেখেন আম্মা, আমি কি করছি? আমার কি দোষ? আমি তো শুধুমাত্র আপনার ছেলেকে ভালোই বাসছি। এইটাই তোর সবচেয়ে বড় দোষ, যে আমার ছেলের মতো একটা লেলাবুলা ছেলেকে তুই ভালোবাসিস। তোর জুতো আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যাবি, তোর জন্য আমি আর না দেখি। আমি এখন কোথায় যাব, কি করব? আর তাছাড়া আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। সোহেল আমাকে বলছে ওর মাকে যেন নিজের মায়ের মতো দেখি, ওর মায়ের সেবা যত্ন করি। আমার যত কষ্টই হোক, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। জানি না আমার কপালে কি আছে, সবে তো আজকে আমার গায়ে হাত উঠলো। আজকে সোহেল গেল, কবে আসবে, কতদিন থাকবে, অতদিন আমি বেঁচে থাকবো কি মরে যাবো আমি নিজেও জানি না।
কিন্তু আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। এই যে কি একটা কাজ, একটা হাড়ি মাজার জন্য 2 ঘন্টা আগে আসছে। আমার পেটে ক্ষুধা ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে, আরো একবার উপর দিক তাকাচ্ছে, একবার নিচের দিক তাকাচ্ছে। তোর এত ভাবনা কিসের? তোর আজকে ভাবনা আমি ছুটাচ্ছি, দাঁড়া। এই এই যে আম্মা, এই একটা পাতিল, পাতিল ধুতে তো 2 ঘন্টা লাগে। হ্যাঁ, এই তুই কখন রান্না করবি, আমি কখন খাবো? এই পাতিল ধুইতে একবার এই দিক, একবার এই দিক। কি তোর আকাশে কি দিনের বেলা চাঁদ উঠছে? না, আমি তো পাতিলি ধুচ্ছিলাম। কথায় উত্তর না দিলি হয় না? কথায় কখন রান্না করবি আর কখন খাবো? তুই কি মনে করছিস এই বাড়ি এসে রাজরানী হয়ে থাকবি? তুই থাকবি আমার পায়ের নিচে চাকরানি হয়ে, চাকরানির বাচ্চা, চাকরানি ফকিন্দির বাচ্চা। ভুলে যাস না আমার মতো নিয়ে করছিস। শোন, আমি আধা ঘন্টার মধ্যে ভাত তরকারি রেডি চাই, যদি না আসে তাড়াতাড়ি আসবি। আমার পাটা মনে হচ্ছে ভেঙে গেল। না না, আবার যদি রান্নাটা তাড়াতাড়ি না হয়, তখন যদি আবার আমাকে অত্যাচার করে, তাড়াতাড়ি তুই বৌমা, বৌমা, ও বৌমা, কি ব্যাপার? কি হয়েছে? বৌমার এত খোঁজাখুঁজি কিসের জন্য? কি? আরে কইও না, বৌমা মেলা দিন ধরে একটা শাড়ি পরতেছে, শাড়িটা তো পুরাতন হয়ে গেছে। বৌমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি। ও মা, তাই তো বলি, এইগুলা কতদিন ধরে চলতেছে? আরে ও কি আমার সতীনের মেয়ে? আরে বুড়ো হনুমান, জীবনে তো দেখলাম না বাজার থেকে শখ করে আমার জন্য একটা জিনিস আনতে, আর ওর জন্য তোমার দরদ উতলাই উতলাই পড়তেছে। আর যদি কোনোদিন দেখছি এরকম কিছু, তাইলে কিন্তু বিপদ হয়ে যাবো। আর এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ হয়ে যাবো। এই বাড়িতে আমার কথাই প্রথম, আমার কথাই শেষ, মনে যেন থাকে বুড়া হনুমান। আরে বৌমার জন্য শাড়িটা আমি নিয়ে আসলাম। বৌমা অনেক দিন ধরে পুরাতন শাড়ি পরে, আমি তো ভালোর জন্যই তো শাড়িটা নিয়ে আসছিলাম। আমার হাত থেকে কাড়ি নিয়ে কি ব্যবহারটা করলো, কত বড় খারাপ। আমি ওর স্বামী, অথচ ও আমার গায়ে হাত তুললো। এরকম খারাপ মহিলা তো আমি কোথাও দেখিনি। হ্যাঁ, কি ব্যাপার, মেয়ে হঠাৎ করে ফোন দিল? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? ও, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আমরাও খাওয়া দাওয়া করছি। আরে কি বলবি বল। আরে আমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে গো। আরে জামাই বিদেশ যাবে, 5 লাখ টাকার দরকার, তোর এইভাবে চাওয়া লাগে? তুই কালকেই জামাইকে নিয়ে চলে আয়। আরে তোকে টাকা দেবো না কাকে দেব? হ্যাঁ টাকার দরকার, টাকা নিয়ে যাবি। এখন কি তোর মার টাকার অভাব আছে? হ্যাঁ কালকেই চলে আয়। না না কোনো সমস্যা নাই। দূর, ফোনটা কেটে গেল। আমার মেয়ে কি বোকা। আমার ছেলে এখন প্রবাসে থাকে, মাসে মাসে আমার লাখ লাখ টাকা হাতে আসতেছে, আর আমার মেয়েকে দেবো না কাকে দেব? সব কিন্তু মেয়ের জন্য। টাকার তো কোনো সমস্যা নাই আমার, আমার দরকার শান্তি আর ওই ফকিন্নির এই বাড়ি থেকে তাড়ানোর। কালকে মেয়েটা আসুক, ওকে 5 লাখ টাকা দিয়ে একটা নিশ্চিন্ত হব। আল্লাহ তুমি আমার সোহেলকে ভালো রেখো।
নবাবজাদি, হ্যাঁ এতক্ষণে ডাল রান্না? হ্যাঁ মা হয়ে গেছে, আপনাকে এখন খাইতে দিব। হ্যাঁ বৌমা, আজকে ডালের কালারটা যা সুন্দর হয়েছে। ডাল রান্না করতে এতক্ষণ লাগে? আরে রান্না করতে করতে বুড়া হয়ে গেলাম। হ্যাঁ আহ, এত সুন্দর ডাল রান্না করছো বৌমা তুমি। আহারে, এতদিনে কাজের মতো কাজ করছো, মনে হচ্ছে কি যে তোমার হাত দুইটা চাইটা চাইটা খাই। আমি কি বলতেছেন এগুলা? বৌমা, এত সুন্দর তুমি ডাল রান্না করতে পারো? হ্যাঁ, আহারে, এই হাত দিয়ে ডাল রান্না করছো না? জি আম্মা। সেই সুন্দর হয়েছে ডাল। বৌমা দেখি তোমার হাতটা, দেখি তোমার হাতটা। দেখি। হাত পুড়ে গেল ছাড়ে। মনে হচ্ছে যে 1 কেজি লবণ পুরা দিয়ে দিছে ডালের মধ্যে। তোর ডাল আজকে তুই খা। সর্বনাশী, তোমার সংসারটা এইভাবে পুরাই পুরাই শেষ করতেছিস। হ্যাঁ, ডাল রান্না করছে। শোন, তোরা বলছি না, চাকরানির বাচ্চা চাকরানির মতো থাকবি। আমার সব কিছু শেষ করে দিছিস। তুই এইরকম ডাল রান্না করছিস আমার চালানোর জন্য। হারামজাদি, ওরে ওরে মনে আছে কি আজকে তোর ছোটটা করি। এবার আর এরকম আমার জিনিস নষ্ট করবি? শোন, আজকে ডাল তোরে আমি হকট 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 হকট। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আমার হাতটা খুব জ্বালাপোড়া করতেছে। পানির মধ্যে হাতটা ছোঁয়াতে হবে। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে? আম্মা আম্মা কি সমস্যা? কি আম্মা, সব কাজ শেষ। বলতেছিলাম কি, কাজ কাম তো সব শেষ হয়ে গেছে। সকাল থেকে না খেয়ে আছি, আমার খুব খিদা পাইছে। এখন একটু খাইতে দেন না আম্মা। আহারে, সব কাজ করে একেবারে আমার উদ্ধার করে ফেলাইছিস। আচ্ছা, একটা কাজ নাই করতে যদি তোর চারি চারি খিদা লাগে, হ্যাঁ, তোর এত ক্ষুধার দায়ভার কে নিবে? আর একটা কথা বুঝিস না যে যত মানুষ কাজ করে তত মানুষের ক্ষুধা লাগে। একটা কাজ নাই করে আইসে আম্মা খাইতে দেন, আম্মা খাইতে দেন। তোর সমস্যাটা কি বল তো? না আম্মা, আমি একটা কাজ কেন করব? আমি তো সেই সকাল থেকে এই সংসারের সব কাজ করতেছি। আর তাছাড়া এবারে সব কাজ তো আমিই করি। আর আপনিই তো বললেন সব কাজ কাম কর, তারপর খাবার চাইবি, তখন তোকে খাবার দিব। আমি তো সব কাজ শেষ করে তারপরে তো খাবার চাইলাম। আহারে, কি আমার অসহায়ভাবে কথা বলতেছে, মনে হচ্ছে কিছু জানে না। ওই পেট ভরে খালি খাওয়া, কোন কামটা আমারে পুরাপুরি কইরা দিস? ওই শোন, খাবার দাবার এখন কোনো কিছুই নাই। ওই যে দেখ হাঁড়িতে একটুখানি ভাত আছে, পানি দেওয়া, ওইটুক খা। খাওয়ার পরে ওই যে বাদ বাকি যে কাজগুলো আছে ওইগুলো একেবারে ভদ্রলোকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে করবি। আর একটা কাজ যদি এলে বলে করিস, তোর চুপ থাকবো না। সারাদিনে এত কাজ করলাম, সেই সকাল থেকে খিদার জ্বালায় পেটের মধ্যে সহসা করতেছে। ভাবলাম এখন একটু পেট ভরে ভাত খাবো, সেটাও কপালে হইল না। আচ্ছা, এই বাড়িতে তো আমরা 3 জন ছাড়া কোনো মানুষও নেই। এত ভাত তরকারি রান্না করলাম, আর আমার কপালে কিনা সেই রাতের একটু পান্তা ভাত। হো, এটাই তো হওয়ার ছিল। আমি সোহেলকে ভালোবেসে বিয়ে করছি না, আর সোহেলের ভালোর জন্য সব কষ্ট মুখ বুঝে সহ্য করে যাব। কত মানুষ তো না খেয়ে থাকে, আমি তো তাই একটু পান্তা ভাত পাচ্ছি। এই নিজের হাতে কত ভাত তরকারি রান্না করলাম, আর শেষে কিনা পান্তা ভাত। ঠিক আছে, আমার কপালে যা আছে, আমার নিজেকে যা আছে, আমি তাই খাবো।
বৌমা, তুমি এই জায়গায় এইভাবে বসে আছো কে? কি হয়েছে তোমার? না আব্বা, তেমন কিছু না। মারে, তুই যদি কিছু আমাকে না বলিস আমি তো সব বুঝি। শোন, তোর শাশুড়ি তোর সঙ্গে যে ব্যবহারটা করে, কোনো শাশুড়ি এই বৌমার সঙ্গে এরকম ব্যবহার কেউ করে না। তোর শাশুড়ি ঠিক তোর সঙ্গে এই ব্যবহারটা করে। আর তাছাড়া তোর শাশুড়ি যখন আমি বিয়ে করে নিয়ে আসি, ও প্রথমের থেকেই এইরকম উগ্র আর এই রকম ব্যবহার। ইদানিং আমি দেখতেছি আমার ছেলে বিদেশ যাওয়ার পর থেকে এত খারাপ ব্যবহার করতেছে, আমার সঙ্গে করতেছে, তোর সঙ্গে তো লেগে পড়েই আছে। মারে, তুই কিছু মনে করিস না মা, আমি তো তোর পাশে আছি। আর সোহেল আসলে সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলছেন আব্বা, আমি জানি আপনি আমার সাথেই আছেন। আর আপনি যদি আমার সাথে না থাকতেন তাহলে তো এই বাড়ি থেকে আমার কবে ভাত উঠে যেত। আর সোহেল আসলে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া উনি তো সোহেলের মা, মানে আমার শাশুড়ি। আপনি তো জানেন আমার তো বাবা মা কেউ নেই, আমি তো ওনাকে মায়ের মতো দেখি। আর জানেন তো, আপনি ছেলে যখন বিদেশ যায় তখন আমাকে পই পই করে বলে গেছে, শুধু না আমার মাকে নিজের মায়ের মতো দেখো, তার যত্ন নিও, আমার মায়ের কথা শোনো। আমি তো তাই অক্ষর অক্ষরে পালন করতেছি বাবা। আর আমি মা পাইনি তাতে কি হয়েছে, একটা বাবা তো পাইছি। আর তাছাড়া আমি না আমার নিজের বাবাকে খুব বেশি দিন কাছে পাইনি, আমার সেইভাবে বাবার সাথে মনেও পড়ে না। কিন্তু বোঝার পর থেকে, এই বাড়িতে আসার পর থেকে আপনার মতো একজনকে পেয়েছি। আর আপনাকেই না নিজের বাবা মনে করছি। আপনি আমাকে যে ভালোবাসা দিচ্ছেন সে ভালোবাসার কাছে মায়ের অত্যাচার কিচ্ছু না। জানেন তো আমার কখন বেশি কষ্ট হয়, যখন দেখি আমার জন্য আপনাকে রাগারাগি করে, আপনাকে আজে বাজে কথা শোনায়, তখন আমার খুব খারাপ লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। আর তাছাড়া মা তো একটু তো শাসন করতেই পারে, আমি এইগুলো কিছু মনে করি না বাবা। আপনি এখন যান, আপনাকে যদি আবার আমার সাথে কথা বলা দেখে তখন আপনাকে নানান কথা শোনাবে। আর সোহেল যতদিন না আসবে আমার উপর যত অত্যাচারই কেন না করুক, আমি সব মুখ বুজে সহ্য করব। দেখেন বাবা, আপনি শুধু একটু দোয়া করেন, আমি ঠিক মানিয়ে নিব, কিচ্ছু হবে না আমার। আচ্ছা বৌমা, আমি তাহলে থেকে সরি। আবার যদি ওই ডাইনি দেখে তাহলে আমার উপর আবার ও রাগ দেখাবি। আচ্ছা বৌমা। আচ্ছা ভিতরে যান আপনি। সত্যি মানুষ কত রকমের হয়। একই বাড়িতে দুটি মানুষ, একজন মা একজন বাবা। বাবাকে তো বাবার মতো পাইলেন, কিন্তু মা, এ তো মা নয়, যেন একটা ডাইনি। সবই আমার কপাল। যাই, কাজগুলো পড়ে রয়েছে, আবার যদি একটু দেরি হয় শুরু হয়ে যাবে অত্যাচার। হ্যাঁ বাবা, আমরা ভালো আছি, তুই একদম আমাদের জন্য চিন্তা করবি না। শোন, তুই প্রবাসে থাকিস, তোকে নিয়ে আমাদের চিন্তা হয়। আমার সোহেল কখন কি খাচ্ছে, কখন কাজে যাচ্ছে। বাবারে, তুই তোমার একটাই মাত্র ছেলে, তোর চিন্তায় আমার ভালো লাগে না। বৌমা, বৌমা খুব ভালো আছে। আরে ও তো আমার মেয়ের মতো। মেয়ে না তাই কি, তুই আমার ছেলে, ও আমার মেয়ে। আচ্ছা বাবা, তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো? তোর জন্য আমার খুব চিন্তা হয়, তুই যে এটা খাইতে চাইস না, ওইটা খাইতে চাইস না। আমার লক্ষ্মী ছেলে, গোসলটা ঠিক মতো করবি, নিজের প্রতি সব সময় খেয়াল রাখবি। ও, তোর আব্বাও ভালো আছে, না না কোনো চিন্তা করিস না। ও বৌমা, বৌমা একটু রেস্ট করতেছে। সোহেল, বৌমা কিসের জন্য যেন আমাকে একটু ডাকতেছে, আমি একটু শুনে আসি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পরে কথা বলতেছি। আচ্ছা। আম্মা, আমি কি এখানে ছিলামই, আপনি শুধু শুধু আপনার ছেলেকে মিথ্যা কথা কেন বললেন যে আমি রেস্ট নিচ্ছি? এই, কোনটা সত্য বলবো আর কোনটা মিথ্যা বলবো এটা কি তোর থেকে আমার শোনা লাগবে? তোর এত বড় সাহস কোত্থেকে পেলি যে তুই, আমি কথা বলতেছি আমার সোহেলের সাথে, তুই এখানে আড়ি পেতে শুনছিস? সমস্যাটা কি? না মা, আমি আড়ি পেতে কেন কথা শুনবো? আমি তো আসছিলাম আমার একটা দরকারে। ও
ওই কোনটা সত্যি আর কোনটা মিথ্যাটা কি তোর থেকে আমার শোনা লাগবে? তোর এত বড় সাহস কোত্থেকে আসলো? আমার ছেলের সাথে আমি কথা বলতেছি, তোর এখানে কেন আসা লাগলো? দেখেন আম্মা, গোসলের সময় তো চলে যাচ্ছে, আবার গোসল দিতে দেরি হলে আপনি রাগারাগি করবেন। বলতেছিলাম কি আম্মা, আজ কয়েকটা দিন একই তো শাড়ি পরতেছি, আমার যে শাড়িটা ছিল ওটাতে একদম ছিঁড়ে ফাতা ফাতা হয়ে গেছে। ওই শাড়ি পরে তো বাইরে কাজও করা যায় না, আর তাছাড়া আশেপাশের মানুষ দেখলে উল্টাপাল্টা কথা বলবে। আর শাড়িটা না আম্মা পরার মতো নাই। বলতেছি কি, এই একটা শাড়ি পরতে পরতে না কেমন গন্ধ হয়ে গেছে। তাই মহারানী, এখন আপনার জন্য আমি কি করতে পারি? না না, আপনার কিছু করতে হবে না, মানে আপনার শাড়ি কিনতে হবে না। বলছিলাম কি আম্মা, আপনার তো অনেক পুরাতন শাড়ি আছে, ওই যেগুলো কাঁথা পরার জন্য রাখছেন, ওইখান থেকে একটা শাড়ি দিলেই হবে, আমি সুন্দর করে কেচে নিয়ে পরবো। ওই ফকিন্নির বাচ্চা, তোর পরনে যে শাড়ি আছে এইটা যে খুলে নেন, এটা তো 14 গোষ্ঠীর কপাল। আবার শাড়ি, ও এইবার বুঝতে পারছি, শ্বশুর একটা শাড়ি আনছে, এটা শুনছেন? হ্যাঁ, ওই শাড়ি যে নেই, ওইটা কিন্তু শ্বশুর না, তোর জন্মদাতা পিতা। আম্মা এইগুলো কী বলতেছেন আপনি? হ্যাঁ, উনি আমার শ্বশুর, আমার বাবার মতো, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আর যাই হোক, আপনার দোয়াই লাগে, ওনাকে নিয়ে আপনি আজে বাজে কথা বললেন না। আর তাছাড়া আমি তো শাড়ি কিনে চাইনি, আপনার পুরানো একটা শাড়ি দিলেই হবে, আপাতত তো আমাকে কিছু পরতে হবে না কি? শোন, তোর এই নীতি কথা শোনার সময় আমার নাই, পারলে এই শাড়ি পরে থাক, না পারলে দূর হয়ে যাস। ঠিকই তো, আমি তো চাকর, আমি হচ্ছে প্রবাসীর অসহায় বউ, আর প্রবাসীর অসহায় বউরা সব এক একটা বাড়ির চাকর। মানুষ অন্তত একটা বাড়ির চাকর থাকলেও তাকে পরার জন্য 2টা শাড়ি দেয়, 3 বেলা খাইতে দেয়। অথচ আমার এত দুর্ভাগ্য, আমার স্বামী তাকে প্রবাসে, আর আমি প্রবাসীর অসহায় বউ হয়ে দিনের পর দিন নির্যাতন সহ্য করতেছি, না একটা শাড়ি আর না পেটে পাচ্ছি 3 বেলা খাবার। আচ্ছা, প্রবাসীর বউরা কি এতটাই অসহায় হয়ে পড়ছে? একদিন ঠিক, একদিন ওই আল্লাহ চাইলে ঠিক আমার স্বামী ফিরবে, ওই দিন না আমার পেটের ভাতের অভাব হবে আর না আমার কাপড়ে। হাই 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 আলো, এই হাই রে, শাড়ি দুটো দিলে শেষ করে। এই 5 মিনিট আগে এত বড় এক গামলা পান্তা ভাত যে খাইলি, এই জায়গা যে পেটে ঢুকালি, আর এখন হাড়ি দুটা ফেলে দিবি। আমার সংসারটা তুই এইভাবে দিলে দিলে শেষ করতেছিস। আম্মা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে ফেলিনি, হঠাৎ করে যে ইটের এখানে বেঁধেছে পড়ে গেছে হাত থেকে। এখন আমি যদি তোরে হঠাৎ করে 2 মুখে এই কালিয়ালা পাল্লা দিয়ে যদি বাড়ি মারি, তোর কি হবে? তাই কর। দেখেন আম্মা, হাতে তো আর ভেঙে যায়নি, আচ্ছা পড়ে গেছে, আমি তুলে নিচ্ছি, দেন। আমার কি আল্লাহ হাত দেয় নাই? তোরা কি এই যে কাজ করতে দিয়ে আমার প্রতিটা জিনিস নষ্ট করার জন্য? এই তোর সমস্যাটা কি? এই যে আমার তিলে তিলে গড়া সংসার, তোরা যে কামে দেই তুই ওই কামেই আমার জিনিসপত্র নষ্ট করিস। তোর কি বল বুদ্ধি কিচ্ছু নাই? হ্যাঁ, তোরে আমি কি করব? মনে হচ্ছে কি তোর হাত দুইটা কাইটে আমি আচারের মতো টুকরো 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 করি। আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আর হবে না, বিশ্বাস করেন, এরপর থেকে আমি দেখে চলাফেরা করব। প্রতিদিন তুই ভুল করবি আর প্রতিদিন তোর মাফ করবে। কি করতেছো? আরে আরে বাবা, এমন কিছু না। আরে বৌমাই হাড়ি আনতে যে পড়ে গেছে, এত যে কই দেখে শুনে কাম করে। আহারে দেখা বলছি শোনা, দেখে শুনে কাজ করে না, জানিস না, খালি হোঁচট খেয়ে পড়ে। এত যে কইলাম যে বৌমা আমি হাড়িগুলা দিয়ে নিয়েছি, শুনেই না। আরে মা, আমি তো বুঝতেই পারছি না তুমি আসলে মারতেছো না আদর করতেছো। আরে বাবা, ও আমার মেয়ের মতো, আমার ঘরের বউ, ওরে আমি কেন মারতে যাবো? তোর মা শুধু খালি আদর করে, তোর মা বৌমাকে মারে না। তোর মা যা কথা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে, একটা কথা তোর মা সত্যি কথা নাই। শোন, তুই যে বিদেশ চলে গেছিস, যাওয়ার পর থেকে এই বৌমার পর সেই অত্যাচার। আমি যদি পক্ষে কথা কই, আমাকে ধামকায় যা ধরে তোর মা। জানিস, তোর বোর জন্য একটা শাড়ি আনছিলাম বাবা আমি, হ্যাঁ, সেই শাড়িটা পরতে দেয়নি, তোর মা নিয়ে যা আটকায় রাখছে।
তুই দেখে গেছিস যে শাড়ি, সেই শাড়ি এ পর্যন্ত পড়তেছে বৌমা। আর যত কথায় অমনি চলতে ধরে। একদিন রান্নাঘরে বসে কি করছে জানিস? তোর বোর হাত নিয়ে যা ডাউলের মধ্যে চুবাইয়া ধরে হাত পুরাই দিছে। আমি কি কব বাজান, আমি কিচ্ছু কইতে পারিনি। আমি যদি কই অমনি যায় আমাকে ধরে। বাবা, তোমাকে আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। মা, বলতে পারো এই মেয়েটার অপরাধ কি? এই মেয়েটার একটাই অপরাধ, এই মেয়েটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। এটা কি তার অপরাধ? বাবারে, তুই আমার পেটের সন্তান হয়ে তুই আমার অবিশ্বাস করতেছিস। আরে তোর বাপ যা কইতাছে সব ভুল। হ্যাঁ, আমার বাবা যা বলছে সব মিথ্যা। কিন্তু আমি প্রবাসে যাওয়ার সময় যে শাড়িটা সূচনা পরেছিল এখনো সেই শাড়িটাই পরে আছে। এটা দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও? একে ভালোবাসো, নিজের মেয়ের মতো যত্ন করো। তুমি যেমন মা সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। শুধু তোমাদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি কত কষ্ট করছি। 18 ঘন্টা ডিউটি করার পরে না খেয়ে থেকেও তোমাকে ফোন দিছি, মা তুমি কেমন আছো, তুমি খাইছো? তুমি আমাকে জিজ্ঞাসা করতে, বাবা কি দেখাইছিস? আমি তোমাকে বলতাম গরুর গোস খাইছি, মুরগি খাইছি। কিসের গরুর গোস, কিসের মুরগি? শুধু কোনো একটা ডিম ভাজি করে ওই দেশে আমি খাইতাম। আর তোমাদেরকে বলতাম আমি খুব ভালো আছি মা। একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে তুমি জানো? আমার কোনো প্রিয়জন, আমার কোনো প্রিয় মানুষ যদি দেখতো একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, তাহলে কোনো মা তার সন্তানকে প্রবাসে যাইতে দিত না। আমি এত কষ্ট করছি, তুমি ভালো থাকবা, আমার বাবা ভালো থাকবে, আমার বউটা ভালো থাকবে, কিন্তু কোনোটাই ভালো নেই, কেউ ভালো নেই। জানো মা, আমি অনেক স্বপ্ন নিয়ে প্রবাস থেকে আসছি। এতদিন প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি। বাড়িতে যাব, বাকি জীবনটুকু সুখে শান্তি পরিবারের সবাইকে নিয়ে কাটাবো। কিন্তু বাড়িতে এসে যা আমি দেখতে পাইলাম তাতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার মা, তুমি আমাকে গর্বে ধারণ করছো। মা, তুমি জানো প্রতিটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে। নিজের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে। শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করে আর শ্বশুরকে নিজের বাবা ভাবতে শুরু করে। কিন্তু তোমার মতো কিছু ডাইনি মা আছে যারা বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারো না। যাই হোক, তুমি তো তোমার ছেলে সুখ চাও না, তুমি শুধু চাও টাকা। আমি জীবনে যা কামাই করছি সব টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর কোনো টাকা পয়সা লাগবে না। সূচনা, চলো আমরা এই বাড়িতে থাকবো না, আমরা প্রয়োজনে বাসা ভাড়া করে থাকবো, তবে এই বাড়িতে থাকবো না। কিন্তু সোহেল, এইটা কি ঠিক হবে? আমি চাই না আমার জন্য তুমি তোমার পরিবার থেকে আলাদা হয়ে যাও। তুমি তোমার বাবা মার সাথেই থাকো, আমাকে নিয়ে যত সমস্যা না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি তো তোমাকে কথা দিছিলাম তুমি না ফেরা পর্যন্ত সব কিছু আমি মুখ বুঝে সহ্য করবো। করছি তো এতদিন, এখন তো তুমি আসছো, এখন এবার থেকে চলে গেলেও তার কোনো সমস্যা নেই। আর আপনি চাইছিলেন না আপনার পছন্দ মতো একটা মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে, দেন না। না বৌমা, তুমি এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি যা করছি ভুল করছি। সোহেল রে, আমি তো তোর মা বাবা। বৌমা, আমি তোমার মায়ের মতো, আমার ভুলগুলো তুমি মাফ করে দাও বৌমা। মা, তুমি যে ভুলগুলো করছো এগুলো ক্ষমার অযোগ্য। সূচনা, চলো আমার সঙ্গে চলো। বাপরে, তোরা যদি আমার রেখে চলে যাস আমি গাড়ি নিয়ে থাকবো বাবা। এত বড় বাড়ি, এত সম্পত্তি আমি কি করব বাবা? যেখানে তুই থাকবি না সেখানে আমার কোনো কিছুর দরকার নাই। বৌমা, তুমি একটু সোহেলকে বুঝাও না বৌমা। ক্ষমা করবেন আম্মা, ও আমার স্বামী, আর আমার স্বামী আমাকে যা হুকুম করবে আমাকে তো তাই মানতেই হবে। চলো সোহেল। বাজান রে, তুই আমাকে এই রাক্ষস পুত্র হিসাবে কে আমাকে সাথে নিয়ে যা। আমি এই ডাইনির কাছে থাকবো, এই রাক্ষস পুরীতে আমি থাকবো না, আমাকে নিয়ে চল। সোহেল, সোহেল রে। আল্লাহ, আমি এটা কি চাইছি আর কি হয়ে গেল? এই দুনিয়ায় টাকা পয়সায় সুখ শান্তি এনে দেয় না। আমার একটা মাত্র বুকের ধন আমার ছেড়ে চলে গেল। কি হবে এই টাকা পয়সা, কি হবে এই ধন সম্পত্তি দিয়ে? আসলে অনেক লোভ করতে হয় না? যারা টাকা পয়সার লোভ করে তাদের একুলো হারায়, ওকুলো হারায়।
আজ আমার সব আছে, কিন্তু আমার সন্তান নাই, আমার স্বামী নাই, আমার ছেলে বেটার বউ সবাই আমাকে ছেড়ে চলে গেল।